নবায়নযোগ্য জ্বালানিতে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়। ডিসেম্বরের মধ্যে গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক নিলেন নাতনি জাইমা রহমান। দলীয় স্বার্থে জাতীয় নেতাদের অবদান ভুলে গেলে চলবে না, মন্তব্য প্রধানমন্ত্রীর। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। গণভোটের রায় বাস্তবায়নে 2 সপ্তাহের কর্মসূচি দিল 11 দলীয় ঐক্য। দলীয়করণ ঠেকাতে জুলাই সনদ কার্যকর চায় বিরোধীরা। রাত থেকে ইসরায়েল লেবাননের মধ্যে 10 দিনে যুদ্ধবিরতি কার্যকর জানালেন ট্রাম্প। স্বাগত জানিয়েছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি ফয়সাল। তুমি এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। বেসরকারি উদ্যোক্তাদের এই খাতে বিনিয়োগের জন্য নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা সহজীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এদিকে 7 নভেম্বর আবারও জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। এপ্রিল থেকে জুন বছরের এই সময়ে বিদ্যুতের চাহিদা থাকে সর্বোচ্চ। এর মধ্যেই ইরান যুদ্ধ, জ্বালানি সহ নানা কারণে সংকটের মুখে উৎপাদন, বাধ্য হয়ে সংকোচন নীতিতে সরকার। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। সিদ্ধান্ত হয় নবায়নযোগ্য জ্বালানি সোলার প্যানেল ব্যবহার করে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। বেসরকারি উদ্যোক্তারা এতে বিনিয়োগ করবেন, সহযোগিতা করবে সরকার। এক্সিস্টিং যে নীতিমালাগুলো আছে এগুলো দেখা হয়েছে, দেখে এটাকে ফাংশনাল করার জন্য, যাতে সহজে মানুষে ইনভেস্ট করে টাকাটা ব্যবসা করে তুলে নিতে পারে এবং আমাদের জ্বালানি, বিশেষ করে ওই কি বলে সোলারের জ্বালানি অন্তত 10,000 মেগাওয়াটে নেওয়া যায় আগামী 2030 সালের মধ্যে, মানে আর 4 বছরের ভিতর। মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সাপ্লাইটা স্মুথ করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত জায়গায় মানুষের জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ক্রাইসিস তো এলিভেট হচ্ছে না সেটা বিকজ এটা আপনারা জানেন কেন হচ্ছে না, কারণ প্রত্যেকে এটার মধ্যে আবার একটা ব্যবসা করার মনোবৃত্তি এসে গেছে। 7 নভেম্বরের দিনটি আবারও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটি ছিল এর আগে, এখন আবার ফেরত নিয়ে আনা হয়েছে। গত 16 বছর এটি করা হয়নি। এছাড়া 6 জুলাইকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নানা বাধা বিপত্তির পর অবশেষে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার প্রকল্পটির পরিচালক মোহাম্মদ কবির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এতে করে চলতি এপ্রিলের শেষের দিকে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং উদ্বোধন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহের আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়, প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়, বরং ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাংলাদেশের স্বার্থ বিরোধী শক্তি এখনও সুযোগের অপেক্ষা রয়েছে। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন আরও একবার। তারেক রহমান জানান, ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার। এই রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করেন। আমরা গণতান্ত্রিক দল,
নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবল সফল রাজনীতিবিদই নন, একজন মুক্তিযোদ্ধাও। 1971-এ স্বামী জিয়াউর রহমান যখন রণাঙ্গনে, ঠিক তখন এই মহিষী নারী 2 শিশু সন্তান নিয়েছিলেন গৃহবন্দী। 1981 সালে স্বামীর পর রাজনীতিতে এসে বেছে নিয়েছিলেন আপসহীন অনন্ত সংগ্রামের পথ। 3বার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন সমৃদ্ধির পথে সুযোগ করেছেন নারীর পথ চলা। অবশেষে এই মহিষীকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করল বাংলাদেশ। ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রীয় আয়োজনে প্রধান অতিথি তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর হাত থেকেই দাদির পুরস্কারটি গ্রহণ করেন নাতনি জায়মা রহমান। রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই মমতাময়ী শিক্ষিকা মেহরিন চৌধুরী, যিনি বিমান দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের বাঁচাতে জীবন আত্মত্যাগ করেছেন। মেহরিন চৌধুরীর আত্মত্যাগ সারা দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। সব মিলিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান পেয়েছেন 15 বিশিষ্ট নাগরিক ও 5 প্রতিষ্ঠান। গুণীজন ও তাদের স্বজনদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কারপ্রাপ্তদের অবিস্মরণীয় অবদান ভবিষ্যতে বিশ্বজুড়েই সমাদৃত হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মুক্তিযুদ্ধে অবদান রাখা জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। আমি বিশ্বাস করি ঐতিহাসিক সত্য মেনে নিতে দ্বিধাচিত্তে থাকা হীনমন্যতার পরিচয়। প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়, থাকতে হবে ঐক্যবদ্ধ এবং সতর্ক। আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বাড়তি দামে তেল কিনতে বিপুল অঙ্কের টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তা সত্ত্বেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত তেলের দাম বাড়ায়নি সরকার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখা। 1977 সালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে চালু হয় রাষ্ট্রের সর্বোচ্চ ও গৌরবময় স্বাধীনতা পুরস্কার, যাতে এবার নিয়ে মোট 346 জন বিশিষ্ট ব্যক্তি ও 37টি প্রতিষ্ঠান সম্মানিত হল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সংকট হামে শিশু মৃত্যু সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, এই মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণভোটের রায় বাস্তবায়নে বৈঠক শেষে দেশব্যাপী 2 সপ্তাহের আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয় 11 দলীয় ঐক্য। হুঁশিয়ারি, পতিত সরকারের মতো আন্দোলনে বাধা দিলে তাদের মতোই হবে পরিণতি। একই সাথে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দলীয়করণ ঠেকাতে জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন প্রয়োজন। গণভোটের রায় বাস্তবায়নে করণীয় সহ সমসাময়িক রাজনৈতিক বিষয়ে রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক। উপস্থিত ছিলেন জামাত আমির সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে চলমান তেল সংকট, হাম সংক্রমণ পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান নিয়ে সমালোচনা করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, প্রশাসনে দলীয়করণ এবং স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এই অনিয়ম থেকে দেশবাসী মুক্তি পাবে না। জনদুর্ভোগ দূর করা এবং দলীয়করণের মধ্য দিয়ে দেশকে যে আবার সেই
যে কালো যুগ থেকে এ জাতি রক্ত দিয়ে ফিরালো, প্রশাসনের মধ্যে যে দলীয় নির্লজ্জভাবে যে দলীয়করণ চলছে, 1-1.5 মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী স্টাইলে যার বিরুদ্ধে এতকাল ওনারাই বক্তব্য রেখেছেন, আমরা রেখেছি, সেই কাজ নিজেরাই শুরু করেছে। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের আন্দোলন দমনে সরকার যে হুমকি দিচ্ছে তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ। হুঁশিয়ারি দেন, পতিত সরকারের মতো আচরণ করলে পরিণতিও হবে তাদের মতোই। নিয়মতান্ত্রিক গঠনমূলক দেশের জন্য আন্দোলন বিরোধী দল তো করবে, কিন্তু সরকারি দল এটাকে মোকাবেলা করার যে ভাষা, আমরা ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সেই ভাষার প্রতিধ্বনি বা প্রতিচ্ছবি বা সেই সুর বা সেই কণ্ঠ তাদের কাছ থেকে কিন্তু শুনতে পাচ্ছি। এখানে কোনো ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী নিপীড়ন যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার পরিণতি আগেও যা হয়েছে তাই হবে। এদিন গণভোটের রায় বাস্তবায়নে নতুন করে 2 সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয় 11 দলীয় ঐক্য। আগামী 18 এপ্রিল থেকে কর্মসূচি শুরু হয়ে 2 মে পর্যন্ত চলবে। 18 এপ্রিল শনিবার 11 দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে উপজেলার দামোদর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ এবং এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কিশোর সাব্বির হোসেনের সঙ্গে একই এলাকার এক যুবকের দ্বন্দ্ব ছিল। রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে সাব্বিরের পেটে ছুরিকাঘাত করে ওই যুবক। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ঘাতক যুবক পালিয়ে যায়। গুরুতর অবস্থায় সাব্বিরকে খুলনা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর গুলশানের একটি সীসা বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সীসা এবং সেবন সামগ্রী জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে গুলশান 2-এর 35 নম্বর সড়কে অবস্থিত অবৈধ এই সীসা বারে অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঘণ্টাব্যাপী চলা অভিযানে 5 কেজি সীসা ও 35টি হুক্কা জব্দ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বেশি পরিমাণ সীসা জব্দের ঘটনা। এই সময় আটক করা হয় বারের ম্যানেজারকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানান, মাদক মামলা দায়ের হবে অভিযুক্তদের বিরুদ্ধে। অবৈধভাবে চলা সব রকম বারে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। আলামত হিসাবে প্রায় 5 কেজি সীসা আমরা উদ্ধার করি। তারপরে হুক্কা পাই 33টি, তারপরে উপকরণ কয়লা পাই প্রায় 11 কেজি, এবং আরও পাইপ সহ অনেক ইউজড মালামাল যেগুলো আপনার হয়তো ইউজ করে এখন শেষ হয়ে, সেগুলো আমরা ছাদের উপর আমরা দেখে তারপর আমরা আনোয়ার হোসেনকে আমরা গ্রেপ্তার করি। হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল যেন থামছেই না। 1 মাসেই প্রাণহানি ছাড়িয়েছে 200। 24 ঘন্টায় আরও হারিয়ে গেছে 8টি শিশুর প্রাণ। আক্রান্তদের স্বজনরা বলছেন, হামের এই যুদ্ধ কেবল চিকিৎসকদের নয়, এটি পুরো রাষ্ট্রের লড়াই। তাই হাম প্রতিরোধী এখন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। অপরদিকে চিকিৎসকরা বলছেন, টিকার কোনো বিকল্প নেই, আর সেটি না পেলে এড়িয়ে চলতে হবে জনসমাগম। এদিকে রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে চলছে হামের টিকাদান কর্মসূচি। সকাল থেকে ভিড় লেগে থাকছে এসব কেন্দ্রে। সরকারি হাসপাতালে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পেলে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন থাকা সত্ত্বেও নেই উল্লেখ করে নোটিশ দেওয়ার কারণ অনুসন্ধানে হাসপাতালটি পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আর মন্ত্রীকে কাছে পেয়ে হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ করেন রোগীরা। ভ্যাকসিন নোটিশের বিষয়টি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে হাসপাতাল পরিচালককে নির্দেশ দেন মন্ত্রী। বলেন, নোটিশের কারণে ফ্রিতে দেয়া ভ্যাকসিন টাকা দিয়ে কিনতে হয়েছে রোগীদের। এর সঙ্গে কারা জড়িত তা প্রতিবেদনে উল্লেখ করতেও নির্দেশ দেন তিনি। একই সাথে রোগীদের থেকে পাওয়া অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। কে বা কাহারা হসপিটালের নোটিশটা সরাই দিয়ে এখন নোটিশ লাগাই দিয়েছে ভ্যাকসিন আছে, আসলেও ভ্যাকসিন আছে। বাট এটা আমরা বলেছি ডাইরেক্টর সাহেবকে, এখন তো প্রিন্সিপাল সাহেব আসছেন ইনভেস্টিগেট করতে, কে লাগাইলো এটা যে ভ্যাকসিন নাই এটা বের করতে বলছি, বা উঠাইলো কে, উঠাই অ্যাকশন নিছে নাকি, না নিয়ে থাকলে আমরা অ্যাকশন নেব। কারো অপেক্ষা 12 ঘন্টার, কেউ ঠায় দাঁড়িয়ে 24 ঘন্টারও উপর, তবুও পাচ্ছেন না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। সময়ের সাথে ক্রমান্বয়ে বাড়ছে এই সংকট। পাম্প মালিকরা বলছেন, চাহিদার অস্বাভাবিক বৃদ্ধি আর ডিপো থেকে মূল চাহিদার 1/3 সরবরাহেই জট বাঁধছে। এর মাঝে ভিআইপি লাইন নামে পৃথকভাবে জ্বালানি সরবরাহের অভিযোগও তুলছেন সাধারণ গ্রাহকরা।
আর এই পরিস্থিতিতে শারীরিক কষ্টের পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। এতে অতিষ্ঠ গ্রাহকরা চান স্পষ্ট ব্যাখ্যা, প্রতিকার। শিগগিরই ফুয়েল পাস কার্যকরের দাবি তুলেছেন গ্রাহকেরা। পাশাপাশি পাম্পে বাড়াতে হবে তেলের সরবরাহ। বাংলাদেশের রাজস্ব আদায় উদ্বেগজনক। গত 3 বছরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, এমন মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সন্ধ্যায় ওয়াশিংটনে রিজিওনাল আউটলুক প্রতিবেদন প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন জানান, আর্থিক খাতে সংস্কার চালিয়ে যাওয়া জরুরি। রাজনৈতিক সরকারের সেই সুযোগ আরও বেশি, তবে নতুন অর্থায়ন আলোচনা এখনও চলমান। আইএমএফের বসন্তকালীন সভা এবার উদ্বেগে ঠাসা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের কারণে জিডিপির প্রবৃদ্ধি কমানো হয়েছে প্রায় সব দেশের। বলা হচ্ছে সংকট দীর্ঘ হলে ঋণে ডুবে যেতে পারে অর্থনৈতিক পরাশক্তিরাও, ধাক্কা খাবে বিশ্ব বাণিজ্য। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটনে রিজিওনাল আউটলুক প্রকাশকালে মিলল না সুখবর। আইএমএফ জানায়, এই অঞ্চল এনার্জি শক মোকাবেলার দ্বারপ্রান্তে। সংকট দীর্ঘ হলে এশিয়ার প্রবৃদ্ধি কমতে পারে 1% পর্যন্ত। বিপদ সবচেয়ে বেশি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য। তুলনামূলক ভালো অবস্থানে থাকবে ভারত, চীন ও জাপান। Given the region's high fossil fuel intensity, এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের জ্বালানি নির্ভরতা তুলনামূলক বেশি। এমনকি যুদ্ধ আক্রান্ত অঞ্চল থেকে এখানে আসে অনেক নিত্যপণ্য। এর ফলে মূল্যস্ফীতি নিঃসন্দেহে বাড়বে। পাশাপাশি শুধু নীতি দিয়ে বাণিজ্য সহজ করা যাবে না। narrowing policy space. বাংলাদেশ প্রসঙ্গে আইএমএফ জানায়, রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত গতি আসছে না। বাংলাদেশের রাজস্ব আয় বেশ উদ্বেগজনক। আদায়ের হিসেবে এটি বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর একটি। তাই চলমান সংকট মোকাবেলায় দেশটির প্রস্তুতি যথেষ্ট না। তাই বিদ্যমান সব কৌশল বাংলাদেশকে কাজে লাগাতে হবে, যেন প্রবৃদ্ধি কমে না যায়। এ সময় নতুন সরকারের সাথে আইএমএফ প্রতিনিধি দলের আলোচনার বিষয়ে জানতে চান সাংবাদিকরা। কিছুদিন আগেই বাংলাদেশ সফরে আমাদের সাথে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কথা হয়েছে। তারা অর্থনীতি নিয়ে আমাদের পর্যবেক্ষণ জেনেছেন। যেহেতু রাজনৈতিক দল দীর্ঘ সময় পর দায়িত্বে এসেছে, আমার মনে হয় সংস্কারের সুযোগ তাদেরই সবচেয়ে বেশি। তবে নতুন ঋণ নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা এখনো চলছে। বাংলাদেশের জন্য আইএমএফ এর ঋণের পরের কিস্তি ছাড় হতে পারে আসছে জুনে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 10 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে লেবানন এবং ইসরায়েল, দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই কথা জানিয়েছেন তিনি। এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে স্থানীয় সময় আজ রাত 12টা থেকে। ট্রাম্প বলেছেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন কলে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরপরই নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় তারা। শান্তি আলোচনার জন্য আউন এবং নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন দের লিয়েন। এর আগে গত মঙ্গলবার 34 বছরে প্রথমবারের মতো সরাসরি বৈঠক হয় লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কাতারের পর এবার তুরস্ক সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর আগে দোহায় কাতারের আমির সহ শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন। এক বিবৃতিতে ইসলামাবাদ জানায়, বৈঠকে উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনার গুরুত্ব তুলে ধরেন শেহবাজ শরীফ। কাতারের আগে বুধবার সৌদি আরবের জেদ্দায় দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবেই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এই মধ্যপ্রাচ্য সফর। অন্যদিকে ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার দাবি, সার্বক্ষণিক মার্কিন নজরদারির আওতায় রয়েছে ইরানের নেতৃত্ব এবং IRGC। এছাড়া তেহরানের উপর অর্থনৈতিক চাপ তৈরিতে নতুন অভিযান শুরুর হুমকিও দেন তিনি। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেগসেথ আরও দাবি করেছেন, হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের। বলেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ অব্যাহত রাখবে মার্কিন বাহিনী। হেগসেথ জানিয়েছেন, যুদ্ধবিরতি চলাকালীন তেহরানকে কোনো অস্ত্র সহায়তা করবে না চীন। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য, গত 72 ঘন্টায় 14টি নৌযান যুক্তরাষ্ট্রের বাঁধায় ফিরে গেছে। Iran can choose a prosperous future, a golden bridge.
ইরান চাইলে সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নিতে পারে, আমরাও সেটাই চাই। তবে ভুল সিদ্ধান্ত নিলে অবরোধের পাশাপাশি তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বোমা হামলা হবে। একই সঙ্গে অর্থমন্ত্রী স্কট বেসেন্টের নেতৃত্বে শুরু হচ্ছে অপারেশন ইকোনমিক ফিউরি, যা তাদের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। ইরানকে আবারও সঠিক সিদ্ধান্ত নেবার আহ্বান জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের যমুনা নিউজ এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।